ইসকন সম্প্রতি বাংলাদেশে হিন্দু, সনাতনী এবং মুসলমানদের মধ্যে যে দাঙ্গা সৃষ্টি করেছে তার উত্তাপ যেন ভারতের দাদাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ভারতের দালাল মিডিয়াগুলো যেন বাংলাদেশের বিরুদ্ধে গুজব না ছড়ালে ঘুমাতে পারে না। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন এতটাই দাঙ্গা সৃষ্টিকারী যার ফলে এই সংগঠনটিকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন উন্নত দেশগুলোতে। ইসকন নিয়ে যে ভারতের এত মাথা ব্যথা, কিন্তু এই ইসকন 1966 সালে 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন অভয়া চরণবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আশ্চর্যজনক তথ্য হলো যে তিনি কোনো ভারতীয় নন, তিনি ভারতের কোনো বিদ্যালয়েও বিদ্যালাভ করেন। ইসকন সংগঠনটি প্রতিষ্ঠিতর শুরুর দিকে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শত্রুতা ছিল। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসারে 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিয়া মন্দিরের পুজোনে ইসকন সমর্থকদের হামলায় ফুলবাবু নামের একজন নিহত হন। কিভাবে হিন্দু সনাতনীরা ইসকনের অনুসারী হলো এবং ইসকনের আসল উদ্দেশ্যটাই বা কি, তার সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাস্তবে ইসকন কোনো হিন্দুদের সংগঠনই নয়, এটি মূলত ইহুদিদের একটি এজেন্ডা। এই তথ্যটি আমি পেয়েছি আবু রশিদের লেখা বই থেকে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের লেখা বই বাংলাদেশের র, এই বইটিতে ভয়ঙ্কর তথ্য উঠে আসে। এই বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করে। এটি মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে ইসকনের সমাবেশে আরএসএস এর গেরুয়া পতাকা কিভাবে ছেয়ে গিয়েছিল, সেই দৃশ্য বাংলাদেশের স্বাধীনচেতা মানুষের মনে এখনো গাঁথা আছে। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তার উপর উড়ানো হয়েছিল আরএসএস এর গেরুয়া পতাকা। 25 অক্টোবর যে সমাবেশটি করা হয়েছিল তার মূল লক্ষ্য হলো দেশের সকল সনাতনী হিন্দুদের এক করে তাদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে উস্কে দেওয়া। এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ। ইসকন যে ভারতের হয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করছে তার অসংখ্য তথ্য প্রমাণ আমার কাছে আছে। সম্প্রতি কিছুদিন আগে ভারতের দালাল মিডিয়াগুলো বাংলাদেশের চট্টগ্রামের উপর নজর দিয়েছিল। বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যায়। বস্তুত ভারতের নজর চট্টগ্রামের উপর আগে থেকে ছিল। তারই সূত্র ধরে চিন্ময় গ্রেপ্তারকে ইস্যু করে চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে একজন মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশে ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারকে ইস্যু করে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, সেই অস্থিরতায় যেন ভারতের দাদাদের ঘুমিয়ে আসে না। ভারত যদি বাংলাদেশের হিন্দুদের এতই ভালোবাসে তাহলে মৌলভীবাজার বর্ডারে বিএসএফ 14 বছরের স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করতো না। শোনো বাংলাদেশের হিন্দুরা, তোমরা তোমাদের বিবেকটাকে কাজে লাগাও। তোমরা তোমাদের ভাই তথা মুসলমানদের সাথে দাঙ্গায় জড়ায় না। এই দাঙ্গাকে ইস্যু করে ভারত তোমাদের মাতৃভূমির কতটা ক্ষতি করবে তা তোমাদের কল্পনাতেও নাই। ইসকন নেতা চিন্ময় এই বেটার উস্কানিমূলক বক্তব্যটা একটু শোনো। আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে। তিনি বাংলাদেশের হিন্দু মায়েদের অধিক সন্তান জন্ম দেওয়ার কথা বলছে। তারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হয়ে বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চায়। এই বেটা প্রকাশ্যে সাম্প্রদায়িক বিভক্তির কথা বলছে। এত কিছুর পর বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে। চট্টগ্রামের এই সাম্প্রদায়িক দাঙ্গা পুরো বাংলাদেশে ছড়াতে দেয়নি। তারপরও ভারতের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানো বন্ধ করলো না। বাংলাদেশের এই সামান্য ব্যাপারকে তারা বড় করার চেষ্টা করছে, কিন্তু তাদের দেশের মুসলিম নির্যাতন একদম চরম অবস্থায় রয়েছে। মসজিদ ভেঙে মন্দির বানানো ঘটনা সেখানে নিত্যদিনের। আবার অন্যদিকে মণিপুরে সংখ্যালঘু নির্যাতন পুরো বিশ্ব জেনে গেছে। আবার সেই ভারত আমাদের অসাম্প্রদায়িকতা শেখাচ্ছে। সেই সাথে আবার চিন্ময় দাসকে গ্রেপ্তারের ইস্যুতে ভারতের সকল রাজনৈতিক দল একে একে তাদের মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা আবার হুমকি দিলেন যে সীমান্ত বন্ধ করে দেবেন, বাণিজ্য বন্ধ করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের বাণিজ্য বন্ধ করলে ভারতের উপর কিরূপ প্রভাব পড়বে তা আমার এই ভিডিওতে দেওয়া আছে, চাইলেই দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং দেশকে ভালোবাসবেন।